নজর আমাদের ভবানী ভবনে সরাসরি, কারণ ডেডলাইন ছিল সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4টের পর তিনি এয়ারপোর্টে নেমে 5:49 ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় শৈজাল কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এবং বিকেলে দিল্লি থেকে ফিরে প্রথমে কালীঘাটের বাড়ি এবং তারপর ভবানী ভবনে 5:49, অর্থাৎ যে ডেডলাইন দেওয়া হয়েছিল তার 11 মিনিট আগেই। এবং সেখানে এখন জিজ্ঞাসাবাদ চলছে। এই জিজ্ঞাসাবাদ কারা করছে, কি কি প্রশ্নমালা রয়েছে? অনুপ রয়েছেন আমার সঙ্গে, সরাসরি কথা বলবো। অনুপ, কি জানতে পারছি ভিতর থেকে? তবে কোর্টের যে নির্ধারিত সময় ঠিক সন্ধ্যা 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হওয়ার কথা বলা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা 6টার আগে ঠিক 5:50 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখা যায় যে ভবানী ভবনের সিআইডির দপ্তর সেখানে উপস্থিত হয় এবং সেখানে সাইন করার পরবর্তী ক্ষেত্রে ভিতরে প্রবেশ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সন্ধ্যা ঠিক 6টায় জিজ্ঞাসাবাদ করে, তার কারণ কোর্টের যে নির্ধারিত সময়সূচি বলা হয়েছিল সেই নিয়ম অনুযায়ী গোটা রেকর্ড ভিডিওগ্রাফি করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিধানসভায় যে সই জালিয়াতি মামলা বিধায়কদের, সেক্ষেত্রেই একাধিক বিধায়কের বক্তব্য বয়ান নেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দলের যেহেতু তিনি সাধারণ সম্পাদক ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই 5 থেকে 6 জন আধিকারিক যারা সিট গঠন করেছিল সিআইডির পক্ষ থেকে, সেই ডিআইজি এই পদমর্যাদা আধিকারিকের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের কারণ বিধানসভায় যে বিধায়কদের সই জালিয়াতি মামলায় সেক্ষেত্রে বলা হয়েছিল তার কি ভূমিকা ছিল, সেক্ষেত্রে যে ড্রাফটিং করা হয়েছিল প্রত্যেকটি ক্ষেত্রে যে সই সাইন করা হয়েছিল তিনি গোটা বিষয় কি জানতেন, সেক্ষেত্রে কি ভূমিকা ছিল। বিধায়কদের যে জিজ্ঞাসাবাদের বয়ান পেয়েছিল সেই অনুসারেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। কিন্তু প্রথম জিজ্ঞাসাবাদে তিনি অসুস্থর কারণ দেখিয়ে গড়াধি ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি দলীয় কাজে দিল্লিতে রয়েছেন এমনটা জানিয়েছিলেন। তারপরে তৃতীয়বার যখন নোটিশ করা হয় তিনি জানান রাহুল গান্ধীর সঙ্গে তার বৈঠক রয়েছে, সে কারণে তিনি বৈঠকের পরবর্তী ক্ষেত্রে যে কোনো দিন সহযোগিতা করবেন। তার পরবর্তী লক্ষ্য হলো হাইকোর্টের যে নির্দেশ, সে বলা হলো সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে হাজির হতে হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে এই বিধানসভায় বিধায়কদের সই জালিয়াতি মামলায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা গেল ঠিক দুপুর 2টোর সময় দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। ঠিক 4:15 ঘড়ির কাঁটায় তিনি এয়ারপোর্টে তার বিমান অবতরণ করলো। তারপরে 4:30 নাগাদ তিনি কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি রওনা দিলেন কালীঘাটের বাড়িতে আসলেন। কালীঘাটের বাড়িতে 5:43 নাগাদ তিনি সেখান থেকে আবার ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন। ভবানী ভবনে আমরা দেখলাম তিনি এখন ঢুকলেন, যে ডেডলাইন ছিল 6টা তার ঠিক 11 মিনিট আগে, অর্থাৎ 5:49 তিনি সেখানে ঢুকেছেন। ভিতরে এখন রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই সুযোগে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করে নিই, অর্থাৎ কোথা থেকে এই তদন্ত, এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি কি, হাইকোর্ট কি নির্দেশ দিয়েছিল। আমার সঙ্গে আমার 2 সহকর্মী রয়েছেন, অমিত রয়েছেন এবং আমার সঙ্গে অর্ণব রয়েছে। প্রথমে অমিতের থেকে একটু জানতে চাইবো শৈজাল কাণ্ডে তদন্ত কিভাবে এগিয়েছে, পরপর যদি আমি দেখতে থাকি। দেখো, সিআইডি যখন এই তদন্তভার হাতে নেয়, তদন্তভার হাতে নেওয়ার পরপর বেশ কয়েকজন বিধায়ককে তারা এক্সামিন করা শুরু করে। তারা এক্সামিন করেন নয়না বন্দ্যোপাধ্যায়কে, তারা এক্সামিন করেন কুণাল ঘোষকে। এমনকি 6 তারিখে যে বৈঠক হয়েছিল 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, এবং সেখানে বৈঠকে যে রেজুলেশন নেওয়া হয়েছিল সেখানে চিফ হুইপ হিসেবে ফিরহাদ হাকিমের নাম কিন্তু সিদ্ধান্ত হয়েছিল সেখানে। এবং সেই ফিরহাদ হাকিমকে উইটনেস হিসেবে কিন্তু এর আগে দিন কয়েক আগে সিআইডি কর্তারা এক্সামিন করেছে এবং তার স্টেটমেন্ট রেকর্ড করেছে। এছাড়া আরও 3 জন বিধায়কের যাদের হাতের লেখা নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে সিআইডির তরফে, তাদের যে বক্তব্য ছিল সিআইডির কাছে সেই পুরো বক্তব্য বা তাদের যে স্টেটমেন্ট পুরোটা ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে। তারা বলেছেন তারা 6 তারিখের বৈঠকে ছিলেন না। তাহলে প্রশ্ন উঠছে তাহলে তাদের হয়ে সই কে করলেন, এই বিষয়টি কিন্তু রয়েছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো যে সেই যে 6 তারিখের বৈঠক, সেই বৈঠকে কারা ছিলেন না তারা আলাদাভাবে একটি তালিকা কিন্তু ইতিমধ্যে সিআইডি কর্তারা করে রেখেছেন। এবং সেই জায়গা থেকে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের তরফে দলের সর্বভারতীয় সম্পাদক হিসেবে বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠিটি পাঠিয়েছিলেন এবং সেই চিঠিতে তার সই রয়েছে এবং তার সঙ্গে ওই দিন 6 তারিখে যে মিটিং, সেই মিটিংয়ের যে অরিজিনাল রেজুলেশন বুকের কথা বারবার উঠে আসছে, সেই অরিজিনাল বুক কিন্তু এখনও পর্যন্ত সিআইডি কর্তারা পাননি। তারও কিন্তু হদিশ পেতে চাইছেন সিআইডি কর্তারা বারবার অভিষেককে সামান করেছে, 3বার সামান করে সেই রেজুলেশন নোটবুকের কথা বলা হয়েছে, সেটি চেয়ে পাঠানো হয়েছে, কিন্তু সেটি কিন্তু পাওয়া যায়নি। গত 2 দিন আগে 2টি জায়গাতে অভিযান চালানো হয়, সেখান থেকেও সেই অরিজিনাল রেজুলেশন নোটবুকটি পাওয়া যায়নি। তাহলে সেটি কোথায় গেল তারও কিন্তু সন্ধান পেতে চাইছে সিআইডি কর্তারা। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো 3 জন বিধায়ক যাদের হ্যান্ডরাইটিং হাতের লেখা নমুনা সংগ্রহ করে, তাদের মধ্যে কারা রয়েছেন। অরূপ রায় রয়েছেন,
বাহারুল রয়েছেন এবং একই সঙ্গে সুভাষিস দাস রয়েছেন। তারা বিচারকের সামনে রাইট, তাদের এবং হাতে যে নোটিশ দুজন সম্ভবত দিয়েছেন। বিধায়ক প্রথম হুইসেল ব্লোয়ার ছিলেন তাদের একজন সন্দীপন সাহা এবং আরেকজন হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে বিধায়কদের সই জাল করা হয়েছে। সেদিন কি বলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একবার শুনুন। ক্রাউন প্রিন্স তার নেতৃত্বে যে, এবং ধরুন এই যে সইজাল, ক্রাউন প্রিন্সের যে ক্যামাক স্ট্রিটে যারা কাজ করতেন তাদের অনেককে ব্যাকডেটে রেজিগনেশন দিতে বাধ্য করানো হয়েছে। প্রবলেম হচ্ছে যখন মধ্যমেধা, একটা কর্পোরেট স্টাইলে মধ্যমেধার কিছু লোক তারা হচ্ছে একটা ডিক্টেটরশিপ চালায়, তার ফলাফল হয়েছে। আমরা তো সই করতে গিয়ে দেখেছি যে ওখানে যে নেই তার নাম ব্লক লেটারে লেখা আছে। লোকে বেঈমান বলতে পারে, গদ্দার বলতে পারে, কেউ রাস্তায় চোর চোর বলছে না, গণপিটুনিও দিচ্ছে না, চোর পিটুনিও দিচ্ছে না। নামটা তো আমার সই নয়, আমি নাম লিখেছি, আইডেন্টিফাই হবে কি করে? আমার সিগনেচার দেখে তো আইডেন্টিফাই না হতে পারে, তারপর সই করেছি, এটাই প্রসেস। মারাত্মক অভিযোগ। এবং কিছু কিছু বিধায়ক তারা বলছেন যে তারা সেই সময় সেখানে ছিলেন না, তারা সেই সময় সেদিন ওই বৈঠকে ছিলেনই না। তো এই অভিযোগের তদন্ত করছে সিআইডি, যে তদন্তে হাজিরা দিয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের মুখোমুখি, ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটার একটা আইনি পদ্ধতিও এগিয়েছে, আইনি পথেও এগিয়েছে বিষয়টা, যে আইনি দিক থেকে আজ হাইকোর্টের নির্দেশ ছিল সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি অফিসারদের সামনে। অর্ণব, তোমার থেকে একটু জানতে চাই ওই আইনি পথটা কিভাবে এসেছিল, বা আইনের দিক থেকে কিভাবে এই মামলা এগিয়েছে? দেখো, 30শে মে যখন প্রথম নোটিশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তরফে সইজাল কাণ্ডে, তারপরেই ভ্যাকেশন বেঞ্চ চলছিল, গরমের ছুটি, সেই সময়তেই জরুরি ভিত্তিতে রক্ষা কবচে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। এবং সেই মামলার পরে মামলা শুনানি হয়নি, মামলা রেগুলার বেঞ্চে অর্থাৎ গরমের ছুটির পর এই সপ্তাহে শুরু হয়েছে। এই সপ্তাহে বুধবার দিন তার শুনানি হবে, এমনটা প্রাথমিকভাবে মৌখিক আশ্বাস দিয়েছিলেন ভ্যাকেশন বেঞ্চের বিচারপতি। গতকাল বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে এক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট সিনিয়র, তিনি এক্ষেত্রে অভিষেকের হয়ে মামলাটি দৃষ্টি আকর্ষণ করেন, জরুরি শুনানি চান। গতকাল বিচারপতি জানিয়েছিলেন মামলার যা আধিক্য রয়েছে, যে লিস্টিং রয়েছে, সেটা সম্ভব নয় কালকে করা। আজকে মামলাটি তালিকা অন্তর্ভুক্ত হয় এবং মামলাটি শুনানিতে বেশ কয়েকবার 2 থেকে 3 বার এর হিয়ারিং হয়। বিচারপতি চান যেভাবেই হোক, যেহেতু একটা তদন্ত চলছে, সেটা সই জালকাণ্ড, বিধায়কদের সই জাল, এনিথিং হতে পারে, কিন্তু এখানে তদন্তে সহযোগিতা করাটা দরকার। কারণ যেহেতু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার তার যে প্যাড, অর্থাৎ তিনি দলের তরফে যে সিদ্ধান্তের কথাটা জানিয়েছিলেন বিধানসভা স্পিকারকে, সেক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা সিআইডিও মনে করছে। কাজেই আজকে সন্ধ্যে 6টার মধ্যে প্রথমে জানানো হয় কবে যেতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা 10 মিনিটের মধ্যে আদালতে জানান যেহেতু দিল্লি থেকে আজকেই কলকাতা আসছে, যদি আদালত চায় তারা আজকেই যেতে প্রস্তুত। এরপরই বিচারপতি কোনো রকম সময় নষ্ট না করে তিনি জানান যদি আজকে বিকেলে ফেরে তাহলে সন্ধ্যে 6টার মধ্যে সিআইডি ভবানী ভবনে তদন্তের মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সইজাল কাণ্ডে, এবং সেই নির্দেশও দিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি জানিয়ে দেওয়া হয় যে তদন্তের প্রয়োজনে আবারও নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাতে পারবে সিআইডি, এবং নিয়ম মেনে এই তদন্ত এগিয়ে নিয়ে যাবে। তদন্তে যদি প্রয়োজন হয় নতুন করে কোনো সার্চ করার, তল্লাশি করার, এটাও কিন্তু সিআইডির হাত খুলে দিচ্ছে আজ কলকাতা হাইকোর্ট। এবং এক্ষেত্রে আরও একটি বিষয় বলা হয়েছে, 48 ঘন্টার নোটিশ দিয়ে এরপরে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে পারবে সিআইডি। তবে তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ এই মামলায় এই মুহূর্তে সিআইডির আজকে কলকাতা হাইকোর্টে যে সওয়াল ছিল তাতে স্পষ্ট হয়ে গেছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই মামলার কোনো একজন সাক্ষ্য নয়। যদিও যখন এফআইআর শুরুতে হয় হেয়ার স্ট্রিট থানাতে, সেখানে কিন্তু এফআইআর নেম অ্যাকিউজ, অর্থাৎ এফআইআরে অভিযুক্ত হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না। কিন্তু এই মুহূর্তে যা মেটেরিয়াল উঠে এসছে তদন্তে, যেগুলো রিভিল করেছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত হিসেবে আদালতে সওয়াল করছে সিআইডি, এবং তাই অভিযুক্ত হিসেবে আজ সিআইডি দপ্তরে তিনি গেছেন। এবং এক্ষেত্রে আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে আগামী 3 সপ্তাহ তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ সিআইডি করবে না, অর্থাৎ অভিষেকের বিরুদ্ধে, কলকাতা হাইকোর্টে অনুমতি ছাড়া। তবে তদন্তে সহযোগিতা করতে হবে। এখন এই তদন্তের বিষয়ে মূল যে জায়গাটা সিআইডি পৌঁছাতে চেয়েছে, যেটা আদালতে আজ বারবার বলা হয়েছে, যে আগের যে আইপিসি ছিল 467 যে সেকশন ছিল, সেই সেকশন কিন্তু এই মামলায় ইতিমধ্যেই
এফআইআর হিসেবে অ্যাডিং সেকশন হিসেবে এসছে। এর অর্থ হচ্ছে 467 অর্থাৎ যেটা বিএনএস এর 338 338 নম্বর ধারা, তাতে কিন্তু 10 বছরের কারাদণ্ডের নির্দেশ রয়েছে, সঙ্গে জরিমানা হতে পারে। এবং এটা হচ্ছে ডকুমেন্ট ফরজারি করা, অর্থাৎ নথি যেটা বিধানসভায় ব্যবহৃত নথি, সেই নথি জালিয়াতি করা আছে। অন্তত 27শে মে যে অভিযোগ এসছে হেয়ার স্ট্রিট থানায়, তার ভিত্তিতে এই বিষয়টা সামনে এসছে। এবং Okay. এক্ষেত্রে